আপনাদেরকে স্ক্রিনে যা যা বস্তু দেখছেন তার সঙ্গে আলাপ করিয়ে দিই। সবই নর্মাল, আগেও দেখেছেন, কিন্তু এর মানেগুলো আলাদা। মোমবাতিটা জ্বলছে, আপনি যে কটা মানুষকে বাঁচাতে পারবেন, তার পাশে সিম্বল অফ ইউনিটি। আমরা এক হতে পারবো কিনা, মানে এক হওয়া মানে ওই ফেসবুকে একটা জাস্ট কমেন্ট করে দেওয়া, চ্যালেঞ্জ উইথ ফার্মার, যে আমরা তাদের পাশে দাঁড়িয়ে আছি, কিভাবে দাঁড়িয়ে আছি সেটা স্পেসিফিকভাবে জানাতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক, হাসছেন তো, সবচেয়ে বড় ব্যাংক কেন সেটা বোঝাচ্ছি। যখন আপনি যে কোনো ব্যাংকের সামনে দিয়ে হেঁটে হেঁটে যান, ব্যাংকের ভেতরে প্রচুর টাকা থাকে, সেটা কি দেশের কাজে লাগে? যে মানুষটির টাকা তার কাজে লাগে, গভর্নমেন্টের কাজে লাগে, স্যালারি ফ্যালারি দিতে হয়, ব্যাংক কর্মীদের স্যালারি হয়ে যায় সেখান থেকে, যে ইন্টারেস্ট আমরা পে করি। আর হচ্ছে চুরি করার কাজে লাগে। সবচেয়ে বড় চুরি ভারতবর্ষের ব্যাংকের মাধ্যমে হয়, ব্যাংকের লোকেদের মাধ্যমে হয়, প্রচুর বড় বড় মানুষদের হাত থাকে, এবং এটার প্রপার কোনো ইনকোয়ারিও হয় না। তাই চুরি হতেই থাকে আমাদের টাকা, এবং আমরা জানিও না, আমরা হেসে হেসে বেড়াই। এই টাকাটা কোনো গরিবের কাজে তো লাগেই না। আপনার টাকা আপনি রেখেছেন, আপনার কাজে লাগবে, আর চুরি হওয়ার জন্য কাজে লাগবে। অদ্ভুত লাগছে না শুনতে? তাহলে ভারতের বৃহত্তম ব্যাংক কী করে খুলবেন, কীভাবে চালাবেন? খুব ইম্পর্টেন্ট জিনিস। মাসে একটা দিন 3 ঘন্টা দিলেই হবে। ধরুন সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি আপনার পাড়াতে, যদি আপনি ভালো মানুষ হন তাহলে খুলতে পারবেন, নইলে আপনার ব্যাংক চলবে না। আপনি একটা লিফলেট বিলি করলেন যে মাসে একটা দিন। সবচেয়ে বড় হাতিয়ার পৃথিবীর খবরের কাগজ এখন আপনাদের সামনে কীভাবে ব্যবহার হবে বলছি। যখন এটা সকালে পড়েন, বিকেলবেলা ওয়েস্ট, টোটালি ওয়েস্ট। সেইটাকে একটা জায়গায় বন্দোবস্ত করুন। ধরুন আপনার পাড়াতে 5,000 লোক আছে, যাদেরকে এই মুহূর্তে ইন্ডিয়ানও বলে, হিন্দু বলে, মারবাড়ি বলে, জৈন বলে, গুজরাটি বলে, সিন্ধু বলে, বাঙালি বলে, ওড়িয়া বলে, সবই বলে, কিন্তু শুধু ইন্ডিয়ান বলে না। সেই ইন্ডিয়ানদের কাছে অ্যাপিল রাখুন অ্যাজ অ্যান ইন্ডিয়ান, যে মাসে একটা দিন 3 ঘন্টা আমাদেরকে দিন, বাড়ির পুরনো খবরের কাগজ, খাতা, বই এসে জমা করে যান। জমা পড়ে গেল, তার মানে বাচ্চারা দিতে পারলেন, এজেডরা দিতে পারলেন, যে কেউ সবাই দিতে পারলেন। মানে সবাইকে ইনভলভ করে প্রকৃতির মতন একটা মুভমেন্ট যদি হচ্ছে, সেটা হচ্ছে নিউজ পেপার ব্যাংক। এবার এটাকে যখন বিক্রি করলেন 5,000 মানুষের খবরের কাগজ, একদম রেজিস্টারে নাম লেখা আছে, সেটা হলো সোশ্যাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এইবার হচ্ছে, যদি কর্পোরেটরা ঠিক করলো দেশের মানুষকে একটু বাঁশ দেবো, তারা ইনভেস্টমেন্ট করলো না, আমাদের দেশের পুরো দেশটা বাঁশ খেয়ে গেল। গভর্নমেন্ট তো খেলোই, কারণ তাদের উপরে ডিপেন্ড করে গভর্নমেন্ট চলে। আপনি এবার এরকম যদি ধরুন, যে দুজনকে দেখতে পাবেন পরে, তারা এই কাজটি করছেন, হাজারো হাজারো ব্যাংক খুলে গেল। কারণ আপনার ইচ্ছে, আপনার পাড়ার লোককে আপনি পেনশন দেবেন, পুজো কমিটি আছে, ক্লাব আছে, যেখানে গিয়ে কাজটা করতে পারবেন, যে মাসে একটা দিন দেশের জন্য তো দেওয়াই যায়, তাই পাড়ার লোকেদের জন্য দেবো। 20% হচ্ছে ইন্ডাস্ট্রি খোলার জন্য, আপনারা সবাই মিলে জমিয়ে রাখলেন। বছরের শেষে আমরা একটা পাবলিক লিমিটেড ফার্ম খুললাম, যেখানে টাকাটি এলো সেখান থেকে একটা বড় ইন্ডাস্ট্রি খুলে গেল। আর কাউকে টাকা ফেরত দেওয়ার গল্পই নেই, কারণ ইনভেস্টমেন্টটাই তো হচ্ছে খোলার জন্যে। তাহলে কত কত মানুষকে আপনি বাড়ি থেকে চাকরি দিতে পারবেন, শুধুমাত্র এই পুরনো খবরের কাগজ জমা করে। সেটা ভাবুন, সম্ভাবনা ভাবুন, যে এতগুলো মন্দির আছে, কোটি কোটি টাকা আছে, এতগুলো ব্যাংক আছে, কোটি কোটি টাকা আছে, কোনোটাই কাজের না। সোনায় মুড়িয়ে দেওয়ার মতনই স্লোগানটা, যে আমি দেশটাকে সোনায় মুড়িয়ে দেবো। তাদের দ্বারা জীবনে একটা বস্তি বাড়ির উন্নতি হয়নি, তো সোনায় কি করে মুড়িয়ে দেবো? ধরুন বস্তি বাড়ি আছে, পাশে 3 লাখ টাকার বাড়ি তৈরি হচ্ছে, কারণ সেখানে 40,000 টাকা কমিশনের ব্যাপার আছে। যাহা যাহা কমিশনরত হতে পারে, সেই সেই কাজ দেশে হচ্ছে। কিন্তু সোশ্যাল কাজ আমাদের দেশে, দেশের গভর্নমেন্টের লোকেরা করবে, পার্টির কর্মীরা করবে, ভাবাই যায় না। তারাই বলে সোশ্যাল কাজ করে কোনোদিন কোনো বৃহত্তর চেঞ্জ আসতে পারে না, তারাই আবার গভর্নমেন্টকে বলতে সাবসিডি দাও। মানে দ্বিচারিতা, মিথ্যেবাদীর 72 বছর গড়িয়ে গড়িয়ে চলে এলো, এবং এখন প্যান্ডেমিকের মুখে দাঁড়িয়ে ভারতবর্ষে না, পুরো পৃথিবীর বৃহত্তম মুভমেন্ট হচ্ছে, যখন শীতের রাতে আমাদের দেশের কৃষকরা, আমাদের দেশের অন্নদাতারা, আমাদের দেশের ভগবানরা রাস্তায় বসে আছেন, 26,000 মা রাস্তায় বসে আছেন। এইবার আমি আপনাদেরকে কালকের সকালের কথা বলি, 6 তারিখ সকাল। আমাদের দেশের কিছু সোশ্যাল সংগঠন, কিছু ইন্ডিভিজুয়াল, যারা অসাধারণ অসাধারণ কাজ করছেন, যাদেরকে নিয়ে একটা বই লেখা যায়, এবং সেটাই আমি চেষ্টা করছি, যদি হয়, তারা একটা জায়গায় আসেন। ভাবুন, দেশের ক্রিমিনালদেরকে এক করে জেলে পুড়ে দেশে ক্রিমিনাল বানানো হচ্ছে। তাহলে এমন একটা জায়গা নেই কেন, যেখানে ভালো ভালো মানুষকে রেখে বছরের পর বছর তাদেরকে খাইয়ে দাইয়ে দেশের জন্য স্যালারি দিয়ে, যেমন পিএমকে দেওয়া হয়, তাদেরকে স্যালারি দিয়ে দেশের জন্য ভালো ভালো কাজ করানো হচ্ছে। আপনি পারবেন। হ্যাঁ, আমি সিটিজেন হিসেবে বলছি আর একজন সিটিজেনকে, যে ভাবনা মুখ হয়ে উঠুন, দেশের মুখ হয়ে উঠুন। আমাদের সিরিজ আজকের থেকে শুরু করছি,
ইন্ডিয়া প্যাথেটিক 1, এরপরে যাবে ইন্ডিয়া প্যাথেটিক 2। মানে আপনি একদিকে এসে বলবেন যে দেশের কি বাজে অবস্থা, আবার আরেকদিকে বলবেন যে আপনি দেশের জন্য কি করতে পারেন। আমরা সেই মানুষদের খোঁজে রয়েছি। আজকে আমাদের গেস্ট, আমাদের চিফ গেস্ট, এই দুটো সিট একটু পরেই ভরে যাবে। সেটা হচ্ছে মিতা শিকদার, শ্যামল ধর। সকালে আপনাদেরকে সবাইকে স্বাগত। তার সঙ্গে অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পাঠানো কিছু ভিডিও দেখুন, দিল্লির থেকে সিএসির গ্রুপে আসার একটা ভিডিও দেখুন, এবং ভাবুন যে আপনি এই মুহূর্ত থেকে মানে 6ই ডিসেম্বরের থেকে 2020 থেকে আপনি দেশের জন্য কাজ করতে পারবেন। এই যে যারা সেখানে কৃষক সংগঠনের মানুষেরা বসে রয়েছেন, কৃষকরা বসে রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে পারবেন, পাড়ার এক মায়ের পাশে দাঁড়াতে পারবেন, ইউথদের পাশে দাঁড়াতে পারবেন, এবং ইউথদেরকে বলতে পারবেন ভাই ব্যাংক খোলো, সে মাসে 4000 টাকা তুলুন, 5000 টাকা তুলুন, 1000 টাকা তুলুন, কিছু তো করুন, কিছু তো করুন। My name is Ashok Srivastava. I am president of Navatan Foundations. We are thankful to Embassy of Israel for giving us a chance for preparing all this mass. With these ladies, they belong to a highly underprivileged society, and they are preparing here. This is a center which is known as Navatan Foundations Women Training Center at Sarfabad village in Noida. This is in sector 73, and you can see they are preparing in a very nice way. And these all ladies belong to under economically weaker section, and we hope soon we are going to distribute within no time, and we will distribute in the hutments and the slum area of Noida very soon. Thank you very much. Thank you Embassy of Israel for giving us an opportunity to serve this mankind. Thank you very much. উই ফর অল ট্রাস্টের পক্ষ থেকে আগামী 6ই ডিসেম্বর নিউ টাউন নজরুল তীর্থ মুক্ত মঞ্চে যে 100টা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং 100 জন সামাজিক যারা কর্মী তাদেরকে নিয়ে যে একটা অসাধারণ অনুষ্ঠান হতে চলেছে, সেই অনুষ্ঠানে আমি সুমিত মণ্ডল, সম্পাদক নড়িদারা স্বপ্ন সন্ধানের পক্ষ থেকে থাকছি। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারাও থাকুন। ধন্যবাদ। আমি দেবকুমার মল্লিক, পরিত্যক্ত, অবহেলিত, অত্যাচারিত মা বাবাদেরকে আইডেন্টিফাই করে তাদের বাড়িতে প্রতিদিন আহার পৌঁছে দিই, তাদের মেডিসিন দিই, তাদের জামা কাপড় দিই, তারাই আমার মা বাবা। উই ফর অল 6 ডিসেম্বর এই প্রোগ্রামে আমি আসছি। আমি দেবকুমার মল্লিক। আমি আশা রাখবো আপনারা সবাই আসবেন, এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এই প্রোগ্রামে আমি নিমন্ত্রিত হয়ে আমি গর্বিত এবং আপ্লুত। ভালো থাকবেন, নমস্কার। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন শ্যামল ধর অফ অফবিট পাবলিশিং, গীতা আমার স্মৃতি সদনের মিতা শিকদার এবং আমি। আর ভাবনা মুখের সঙ্গে দুটো ক্যারেক্টার আগে রয়েছে। একটা হচ্ছে যে আগুনটি জ্বলছে মোমবাতিতে, সেটা হচ্ছে কত মানুষকে আপনারা বাঁচাতে পারবেন। আর সিম্বল অফ ইউনিটি 3,500 কোটি টাকা নয়, মাত্র 5 টাকার হয়তো। যেটা মিতা তোমাকে প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এই শীতকালে ঘরের ভেতরে গরম চাদরে টিভির সামনে যখন সময়টা কাটাচ্ছি, একটা নিউজ বিশালভাবে এখন উঠে আসছে যেটা দারুণভাবে ভাবিয়েছে। সেটা হচ্ছে 26,000 মায়েরা এই শীতে দিল্লির মানে কনকনে ঠান্ডাতে রাস্তায় আমাদের জন্য, আমাদের থালাতে যে আলুটি পৌঁছচ্ছে তার দাম 10 টাকা হবে না কর্পোরেট এবং গভর্নমেন্টের দয়ায় সেটা 80 টাকা হবে। তাদের জন্য তোমার কেমন লাগছে বিইং আ কর্পোরেট ওয়ার্কার, মানে একটা চাকরি করা মায়ের কিরকম লাগছে কলকাতার ঘরে বসে সেই মায়েরা এখন সিম্পলি রাস্তায়? কর্পোরেট বড় তকমা, যতই কর্পোরেট হোক না কেন, আলটিমেট দিনের শেষে এই পেটের জন্য কিন্তু নারী পুরুষ সমস্যরে থার্ড জেন্ডারও সবাই কিন্তু রাস্তায় নেমেছে। একদম 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 একদম। আপনি একদিন, দুদিন, 3 দিন, ম্যাক্সিমাম 7 দিন না খেয়ে থাকতে পারবেন, তারপর তো আপনার শরীরও আপনাকে বয়কট করবে, কারণ তারও চালনা শক্তির জন্য তারও কিছু এনজাইম দরকার, কিছু প্রোটিওলাইটিক এনজাইম যেগুলো দরকার, যেগুলো শরীরটাকে চালনা করবে। সেরকম হচ্ছে মা। একটা মা যেদিন থেকে তার ভ্রূণে একটি সন্তান আসে, সে যেই সন্তানই হোক তাকে লালন করছে নিঃস্বার্থভাবে, সে যেভাবে বড় করছে সেভাবে কৃষক চাষিরা
এবং তার সহধর্মী না, তারা আমাদেরকে সমগ্র করছেন, ভারতবর্ষকে, মানে যদি ক্যালকুলেশন ভাবে দেখা যায় 135 কোটি ভারতবর্ষ মানুষ, যদি না দেখা যায় হয়তো তার থেকে বেশি, 150 কোটি ধরে চলছি আমি, প্লাস মাইনাস। পাশের দেশে তো যাচ্ছে, হ্যাঁ প্লাস ভুটান মাইনাস যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে, পাকিস্তান যাচ্ছে, প্লাস মাইনাস। এই কারণেই বলছি যে প্রত্যেক দিন ঘন্টায় সেকেন্ডে 4টে করে শিশু জন্মাচ্ছে আমাদের ভারতবর্ষের নিরিখে। তা 135 কোটি তো অনেক দিন ধরে বলছি, এটাও তো এখন 150 কোটি ছাড়িয়ে গেছে। ঠিক মতো যদি জনসংখ্যা করা হয় সেটাকে বাড়বে ছাড়া কমবে না। এবং অনেক জায়গায় আধার ভোটার নেই, সেগুলোও বাদ দিচ্ছি, সেগুলোও যদি করা হয় 150 কোটি প্লাস। এই 150 কোটি প্লাস কিন্তু সরকার, কোনো সরকার, ডানপন্থী বামপন্থী কোনো পন্থাতে আমি যাচ্ছি না। আমি যে এই যে দেশের সেন্ট্রাল বা স্টেটের যে সরকার, তারা কিছুটা নিয়ম নীতি করে চালানোর চেষ্টা করে, কিন্তু দিনের শেষে সারাদিন কাজ করে আসার পর সে মুচি মেথর থেকে শুরু করে কৃষক শুরু করে এবং মিনিস্টার পর্যন্ত রাতে কিন্তু খেতে বসে বা দিনে খেতে বসে এক টুকরো রুটি হোক, ভাত হোক, ডাল হোক, সেগুলো কারা দিচ্ছে? কৃষক। এবার সেই কৃষকরা ঠিক মতো মজুরি পায় না। এই কৃষকরাই কিন্তু সারা 365 দিনের মধ্যে ধরে রাখছি প্রায় 300 দিন অক্লান্ত পরিশ্রম করে কেউ ধান, বাজরা, জোয়ার, রাগি, চাল, চিনি, গম, যেটুকুনি দরকার আমাদের খাদ্যশস্য, দানার শস্য তারা উৎপাদন করছে। আজকে তারা ডিপ্রাইভ। তাদের জন্য এমন একটা আইন আনলো, যেই আইনটা সোজা সরলভাবে কিভাবে করাবে সেটাও তারা জানে না। তারা কিন্তু যে ফসলটা উৎপাদন করছে তার পিছনে যে খরচা, তার যে পরিশ্রম, তার মূল্যায়ন করার ক্ষমতা তার নেই, সেটা সরকার নির্ধারণ করবে। আরে সরকার যদি সব করে তাহলে সরকারের একটা পার্টিকুলার জমি নিজে করুক, যে সরকার এই টাকা চাষ করবে, সরকারের এই শ্রমিক থাকবে, সরকারের এই কৃষক থাকবে, দেশের প্যারামিটার এই আমাদের জিডিপি, এই জিডিপি বাড়ানোর জন্য সরকার যে কৃষকদের একটা সংস্থান করুক, যে এই কৃষক ভারতবর্ষের জন্য চাকরি করবে না, চাকরি তো যারা বিজনেস করুক বা যাই করুক, আলু ধান চাল ফলন করুক, তাহলে সরকার কেন এই কৃষকগুলোর পেট মারছে? সরকার যদি সবই করতে পারে, গভর্নমেন্ট যদি সবই করতে পারে, তাহলে আমাদের কেন? সে নিজেই করুক না সমস্ত জায়গা থেকে। আচ্ছা, প্রাইভেটাইজেশন করতে করতে কি দেখা গেছে যে এই লকডাউনের ক্ষেত্রে পুঁজিবাদীরা একটা বড় সংখ্যক মানুষকে চাকরি থেকে বরখাস্ত করেছে। সে 5,000 চাকরি হোক আর 5 লাখ টাকা পায় পার মান্থ সেই চাকরি হোক, তারা ভেবে দেখেছে যে একটা মানুষ যে 5,000 টাকা হোক বা 5 লাখ টাকা ইনকাম করে, সেই ইনকামে তার সঙ্গে কতগুলো লোক ডিপেন্ডেন্ট, তার দুটো বৃদ্ধ বাবা মা থাকতে পারে, তার ভাই বোন থাকতে পারে, তার সন্তান, সে কি করবে? আজকে 8-9 মাস যে এই প্যান্ডেমিক সিচুয়েশন গেছে, হ্যাঁ মানছি যে ভারতবর্ষে এরকম হয়নি, কিন্তু আমাদের গভর্নমেন্ট কি করেছে? এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিচ্ছু নেই দাদা, কিচ্ছু নেই। প্রথমত যে পারলে আমাদের থেকে যেটা আমরা জমিয়েছি সেটাও নিয়ে নিচ্ছে, অনেকের তো স্যালারি কাট হচ্ছে, গভর্নমেন্টে যারা চাকরি করেন তাদের তো গেছে, অনেকে তো মাইনে পায়নি, ডক্টররা মাইনে পায়নি, আমরা যা দেখলাম। এই ডক্টরদেরই যখন কোনো এদিক থেকে ওদিকে, তাদের কিন্তু মারতে ছাড়েনি পাবলিক না, কিন্তু সে তখন প্রশাসনে হেল্প করেনি। কিন্তু আমরা বলছি যে আমাদের নিচু স্তর থেকে উচ্চ স্তর, যে স্তরগুলো আমরা ভাগ করেছি সামাজিক গঠন পয়সার নিরিখে, আজকে কিন্তু দিনের শেষে এই পয়সার নিরিখে সামাজিক স্তর কোনো এক জায়গায় গিয়েই কাঁদে পেটের খিদে। এই পেটের খিদে কিন্তু ওই শ্রমিক যাদের, কৃষক যারা, তারাই কিন্তু তাদের শ্রম দিয়ে কিন্তু আমাদের পেটের খিদেটাকে নিবারণ করছে। সেটাকে সবার আগে প্রত্যেকটা মানুষের বোঝা উচিত। সরকার যদি দামি বন্টন সবই করবে, তাহলে সব কিছু, আজকে তেলের দাম এত বেশি, ভোজ্য পণ্য যে তেলগুলো আছে তার দাম দেখুন তো, একটা সর্ষের তেলের দাম 140 টাকা, একটা সাদা তেলের দাম 130 টাকা, দুটো তেলের মধ্যে 10 টাকা ডিফারেন্সেস। আরে গরিব মানুষগুলো খাবে কি? পেট্রোল ডিজেলের দাম যেখানে চলে গেছে আকাশ ছোঁয়া। বলছি শ্যামলদা, আমি মিতার কথা দিয়ে যদি ধরি, এখানে একটা অলরেডি একটা সুপার জিনিস এসছে, যে কর্পোরেটকে যেভাবে চাকরি দেওয়া হয়, রেলের একজন ড্রাইভারকে যেভাবে চাকরি দেওয়া হয়, একজন ইঞ্জিনিয়ারকে যেভাবে চাকরি দেওয়া হয়, 5 লাখ চাষিকে তো চাকরি দেওয়া যেতেই পারত। মানে গভর্নমেন্টের হয়ে যারা ওই 100 দিনের কাজ করে, তাদেরকে অফিসিয়ালি একটা 10-12 হাজার 16 হাজার টাকা মাসে দিয়ে তাদেরকে দিয়ে চাষ করে জিনিসের দাম তো তারা কমাতেই পারতো। কিন্তু সামনে আমি এই প্রশ্নে যাচ্ছি না, এই প্রশ্ন নিয়ে আমাদের দর্শকরা আমাদেরকে পাঠাবে। আপনাকে যেটা জিজ্ঞেস করার, 72 বছরে কৃষক সংগঠনগুলো, তাদের লেফট রাইট মিডল যা যা ভারতবর্ষে আছে, সবাই মিলে
একটা কোঅপারেটিভ সিস্টেমও করতে পারলো না যে তারা বিনা সুদে ঋণ পেতে পারে, তারা যে দামে বিক্রি করতে চাইছে। আমি ধরে নিচ্ছি যে একটা আলু সে বানাতে তার খরচা, যেটা আমি নসিবপুর থেকে জানলাম যে 6 টাকা পার কেজি, সে সেটা 12 টাকাতেই বিক্রি করবে, এবং এই কোঅপারেটিভই 12 টাকায় কিনে নিয়ে সে মার্কেটে 14 টাকায় বেচবে কি 15 টাকায় বেচবে, সে 3 টাকা প্রফিট করুক। এইটাকে আমাদের দেশের কি যে ওপর লেভেল এই যে সংগঠনগুলো অ্যাবসলিউটলি কি ব্ল্যাঙ্ক, মানে গভর্নমেন্টের থেকে অধিকার নেবো, তাহলে আমি যে মাসে এখন 2-3 হাজার টাকা এক্সট্রা খরচা করছি এর দায়টা কে নেবে? দেখুন, কোঅপারেটিভ সিস্টেম তৈরি করাটা হচ্ছে পুরো সদিচ্ছার ব্যাপার। আমরা আমুল কোঅপারেটিভ দেখেছি, সাকসেসফুল। কুরিয়ান সাহেব সেটাকে সাকসেসের জায়গায় নিয়ে গেছিলেন। শুধু কি কোরিয়ান, মানে অতগুলো যারা দুধ দিচ্ছে গোয়ালারা, একটা কথা আমি জাস্ট থিঙ্কারদের কথা বলছি। মহাত্মা গান্ধী বারে বারে সমবায় নীতির কথা বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, আমাদের পান্নাবাবু বলেছেন, বহু মানুষ কোঅপারেটিভ সিস্টেমের কথা বলেছেন। ওই বলা অবধি, বলা আর প্র্যাকটিস এই দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট ফারাক আছে। আমরা যতটা ভাবতে ভালোবাসি ততটা প্র্যাকটিসে যেতে ভালোবাসি না। আমরা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মের উপর। আলোচনা করব। গভর্নমেন্ট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ফর্ম। গভর্নমেন্ট আপনি চোখে দেখেছেন না, আমি চোখে দেখেছি। এটা ভালো কোশ্চেন যে হ্যাঁ সত্যি তো, গভর্নমেন্টকে তো চোখে দেখিনি, যেমন ভগবানকে দেখিনি, তার একটা মূর্তিকে দেখি। ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট ফর্ম। সরকারকে বা গভর্নমেন্টকে আপনি বলতে পারেন ভগবান, ঈশ্বর দর্শনের মতো। কারা পরিচালনা করছেন? জনগণের দ্বারা নির্বাচিত কিছু ব্যক্তি। একদম। তাদেরও কোনোদিন সদিচ্ছা তৈরি হয়নি যে একটা সমবায় নীতির মধ্যে দিয়ে একদল মানুষকে সংঘবদ্ধ করে তাদের উৎপাদনকে বাজার অর্থনীতিতে পরিণত করব। তারা কি করেছে? খুব পরিষ্কারভাবে, গোপনে নয়, একদম প্রকটভাবে দেখতে পাবেন একজন উৎপাদক এবং ক্রেতা, মাঝখানে বাজার। এই বাজার অর্থনীতিটাকে কন্ট্রোল করার জন্য একটা দল বানিয়েছে, একটা গোষ্ঠী তৈরি হয়েছে, যেটাকে আমরা ফোরে গোষ্ঠী বা মিডলম্যান বলতে পারি। এই যে প্রসঙ্গ ছিল কর্পোরেট আর কেউ না, কর্পোরেট হচ্ছে বড় ফোরে। আপনি বাড়ি কিনতে যাবেন, সেখানে একটা মানুষ তার পেটের দায়ে দালালি করে, সে ছোট ফোরে। আপনি একটা বৃহৎ বহুতল আবাসনে আপনি থাকবেন, সেটা আপনি রেজিস্টার্ড কোনো কি বলে এটাকে, আপনার ওই বাড়ি বিক্রি বিল্ডিং ইনভেস্টর যারা, মানে কনসালটেন্ট যারা, তাদের মাধ্যমে তারা আরেকটু বড় ফোরে। এরকম করে ফোরে হতে হতে ছোট ফোরে, মেজো ফোরে, বড় ফোরে, কর্পোরেট ফোরে। তার মানে আপনি বলছেন সলিউশনের দিকে নয়, মানে জিনিসটা হচ্ছে আমি যেটা এখন 50-এ খাচ্ছি উইদাউট এনি ম্যানেজমেন্ট, মানে বোকা ম্যানেজমেন্টের জন্য, কালকে এরা থাকলে অফিসিয়ালি আমি তখন 80-তে খাবো, এমআরপি দেওয়া আলুর দাম। একদম। আমরা আসলে এই যে ছোটবেলা থেকে আমরা দেখছি, আপনি ঘুম থেকে উঠে সবকিছু দাঁত মাজেন, সেটা একটা ব্র্যান্ডেড পেস্ট। আপনি দাঁতের মাজন বলেন না, আপনি বলেন কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি, সে কোলগেট হতে পারে, বিনাকা হতে পারে, যা এখন চলে ভাই, মাজলাম। আপনি দোকানে যাচ্ছেন, চা কিনছেন, আগে আমরা বলতাম দার্জিলিং টি, আসাম টি, সবই ব্র্যান্ড, এখন ব্র্যান্ডে কিনি না। সেইখানে আমি বলছি যেটা ব্র্যান্ডিং হলো, এই যে 130 কোটি বা 150 কোটি যেটা আমাদের কথা হচ্ছে, আমরা ব্র্যান্ড হলাম না কেন? মানে পাড়া ভিত্তিক আপনি যে আন্দোলনটা এই মুহূর্তে করছেন, আমরা যে সবাই মিলে করছি শ্যামবাজারে একটা চায়ের দোকান থেকে, যে সেই জায়গাটার মানুষদেরকে এক করা, মানে নিজেদেরকে ব্র্যান্ডিং করা, যে কারোর কিছু হলে আমরা যাতে পাশে দাঁড়াতে পারি। তো তাদেরকে আটকাচ্ছে কারা? মানে এই সংগঠনগুলো কেন বলছে আমরা
নাগরিকদের কাছ থেকে কিছু নেব না, গভর্নমেন্টের কাছ থেকে অধিকার নেবো, এবার গভর্নমেন্ট তো পাল্টে দেবে 5 বছর পরে, তো এটা 30 বছর লেগে যাবে একটা ছোট্ট ডিমান্ডকে আমাদেরই দেশের লোকের কাছ থেকে চাইতে এবং পাইতে, দুটোই। ভারতবর্ষের বুকে কোনোদিনই কোনো সিভিল রাইটস মুভমেন্ট হয়নি। আচ্ছা, যা হয়েছে সিভিল রাইটস মুভমেন্ট বলতে আমরা কিছু কাগজে কলমে কিছু থিঙ্কাররা লিখেছেন, কিছু আলোচনা, কিছু টক শো দেখেছি। আচ্ছা, কিন্তু রাস্তায় নেমে সিভিল রাইটস মুভমেন্ট এরকম কিন্তু ভারতবর্ষের বুকে অতীতে হয়নি। যেমন এখন যেটা হচ্ছে ধরুন দিল্লিতে, অবভিয়াসলি সিভিল রাইটস মুভমেন্ট, এটাই তাহলে প্রথম ধরা হবে ভারতবর্ষের, মানে শাহিন বাগ একদম একদম, এবং এইটা একদম সিভিল এই রাইট। যে বিলকিস আম্মা, তার কি প্রয়োজন ছিল ওই বৃদ্ধা মাটির? কোনো প্রয়োজন ছিল কি? সে কোন তাগিদ থেকে লড়ে আসলেন? যে মায়েরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে কাজ করছেন, যেখানে 40 জন 50 জন মাকে একসঙ্গে করছেন, তারা নিজেদের মতো করে সমবায়। কেরালায় তো একটা এক্সাম্পল সেট হয়েছে, যেটা কালকে শুনলাম, 10 জন মাকে দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা 50 লক্ষ মায়েরদের হাত দিয়ে চলছে। হ্যাঁ, তো তাকে কেউ তো দায় দেয়নি, সে তার সদিচ্ছা থেকে। একদম। আমরা যেটা কাজ করছি উত্তর কলকাতার একটি, এটা একটু বিশদে বলুন, কারণ হচ্ছে আমি চাইবো যে দুটোকে যদি রিলেট করে দেওয়া যায়। মানে এটা তো পাঞ্জাবের মায়েরা, মানে যারা করছেন তারা তো মুভমেন্ট করছেনই, কিন্তু যারা ঘরে বসে আছেন বাংলাতে এবং পুরো ইন্ডিয়া জুড়ে, তারা যদি মুভমেন্টটা করতে পারেন। দেখুন, মুভমেন্টটা করাটা যে খুব শক্ত এমনটা নয়। আমাদের যে কোনো মুভমেন্টে এটা করা উচিত, নিজের মানসিক বাধাটাকে সরিয়ে নেওয়া উচিত। আসলে আমি আমাকে বাধা দিই, আমাকে বাধা কিন্তু আর 5টা লোক দেয় না। সর্বপ্রথম বাধা আমি উত্তর কলকাতায় আমরা গুটি কয়েক মানুষ মিলে ঠিক করেছিলাম যে উত্তর কলকাতা আমাদের একটা চায়ের দোকান ঘিরে আড্ডা চলছে বহু বছর ধরে। ঠিক করে কিছু একটা করবো, কি করব আমাদের কাছে কিন্তু স্থির ভাবনা ছিল না। কি করব না, আমাদের ওখানে বেশ কিছু মানুষজন আসেন যারা সাহিত্য চর্চা করেন, সংস্কৃতি চর্চা করেন। যখন তাদের সঙ্গে কথা বললাম আমি ব্যক্তিগত স্তরে, তখন তারা বলল একদিন একটা তাহলে কবিতা উৎসব হোক, একদিন একটু গল্প পাঠ হোক, এই জাতীয়। আমাকে সে বিষয়টা খুব একটা নাড়া দেয়নি। হ্যাঁ, বিষয়টা নাড়া দেয়নি একটাই কারণে, আমার যদি জনজীবন আজকে স্বাভাবিক থাকতো, হ্যাঁ, হয়তো আমাকে নাড়া দিত। হ্যাঁ, কিন্তু এই যে প্যান্ডেমিক সিচুয়েশন আমাকে বহু কিছু শিখিয়েছে ব্যক্তিগতভাবে। আমার মনে হয়েছে তাদের এই কথা আমার কাছে বিলাসিতা। ঠিক ঠিক ঠিক। অন্য 5টা মানুষের কাছে যখন কিছু চাকরি যাচ্ছে কিছু মানুষের, এবং আরো হরবল অনেক কিছু আমরা শুনেছি, বাচ্চাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে কিছু টাকার জন্য ভারতবর্ষে, তখন আমরা কবিতা পড়বো, মানে ভারতবর্ষে বাচ্চা বিক্রি, নিজের কন্যা সন্তানকে মেরে ফেলা, সেই জায়গায় আমি যাচ্ছি না। কিন্তু আমার মনে হয়েছে এটা আমার কাছে বিলাসিতা, অন্য কার কাছে কি আমি জানি না। ঠিক এমত অবস্থায় আমার বন্ধু, তার একটা থিঙ্কিং, একটা ভাবনা আমার খুব নাড়া দিয়েছিল। বহু বছর ধরেই তার সেই ভাবনা চলছে। খুব ভুল যদি না করি 2014 থেকে তার এই ভাবনা শুরু। সেটা খুব সামান্য একটা ভাবনা, গোড়ার দিকে আমার এটা খুব হাস্যকর মনে হয়েছিল। সেটা হচ্ছে নিউজ পেপার ব্যাংক। আমি ধন্যবাদ জানাচ্ছি যে অফিসিয়ালি অনেকে এটা অ্যাকনলেজই করে না যে আইডিয়া থেকে কিছু হতে পারে। হ্যাঁ, আমার খুব হাস্যকর মনে হয়েছিল, আমি খোলাখুলি বলছি, মানে অন ক্যামেরা খোলাখুলি। 2014 সালে আমার মনে হয়েছিল নিউজ পেপার ব্যাংক সেটা কি জিনিস, আদৌ কি করবে, এত সমস্যা, আদৌ কিছু হতে পারে। 2014 গেল, 15 গেল, এরকম বছর যায়। কিন্তু প্যান্ডেমিকের সময় আমাকে এটা গভীরভাবে ভাবালো ব্যক্তিগত স্তর থেকে। আমার যে জমা কাগজ, যখন আমার পকেট অর্থনীতি প্রায় শূন্য, মানে বিজনেসটা ঠপ করে বন্ধ হয়ে গেছে, 24শে মার্চ থেকে আমরা জানলাম ইন্ডিয়া ইজ ক্লোজড।
এবং রাতারাতি। হ্যাঁ। যখন আমার পকেট অর্থনীতি প্রায় বন্ধ, তলানিতে ঠেকেছে, তখন আমার মাথায় একটা বিষয় ক্লিক করলো যে আমি তো অতীতেও কাগজ বেচেছি, খবরের কাগজ বেচেছি, সেগুলো দিয়ে নিজে বাড়ির কাউকে একটা দিয়েছি, বাচ্চাদের দিয়েছি, তোরা ভাড়া খেল, অমুক তমুক, খুব সামান্য। কিন্তু আজকের এই বিক্রিটা আমাকে ব্যক্তিগতভাবে খুব সামান্য হলেও একটা অর্থনৈতিক দিশা দেখাতে পারে। সেই জায়গায় আমার মনে হলো, তাহলে আমি যখন একা পারি, আমি আরো 5টা লোককে নিয়ে রাখতে পারি। আমার যদি বিক্রি বাবদ 50 টাকা ওঠে, আরো 5টা মানুষকে দিলে সেটা 500 টাকাও হতে পারে। তাহলে প্রথম পর্যায়ে আমি আমার পাশে দাঁড়ালাম, আমাদের পাশে দাঁড়ালাম, এটা আমাকে নিউজ পেপার ব্যাংক। আচ্ছা, এই জায়গাতে বলি যে আপনি তো জানতেন, এবার আপনি মিতাকে জানালে, মিতা গীতা আম্মা স্মৃতি সদন করে সংবাদের, মিতা তুমি যখন এটা প্রথম শুনেছিলে, হোয়াট ওয়াজ ইয়োর রিয়াকশন অ্যাজ ওমেন অফ ইন্ডিয়া? একদম মেয়ে মানুষ, মানে নাগরিকও বলছি না, নাগরিক হলে আমরা সবাই সময়, আমি বলছি না, একদম মা হিসেবে কিভাবে দেখলে? অ্যাকচুয়ালি আমার মাই করতো ঘরে যত পুরনো জামা কাপড়, আমাদের বাড়িতে আমি ছোটবেলা থেকে দেখি আমার দিদা খুদ বিক্রি করতো। আচ্ছা। খুদ বিক্রি করে টাকাটা তখন ওই টিনের ডাব্বা বা কিছু পাওয়া যেত, ওটা সরিয়ে রাখতো। আচ্ছা। ওটা হচ্ছে আমার দিদার অন্নপূর্ণার ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডার থেকে কি বেরোতো, নাতি বা নাতনি হলে দিতে হবে। বাড়ির পুরুষ মানুষের কাছে যখন বলবে যে আমি এইটা দেবো, 200 টাকার জায়গায় 400 টাকা লাগবে, তখনই তাদের মাথায় বাজ পড়তো, তাদেরকে অনেক কিছু বোঝানো হতো, এই করো ওই করো। কিন্তু সে তো মা, সে না হয় 2 পয়সা রোজগার করে না, কিন্তু সেই খুদি বেঁচে যে টাকাটা রাখতো, সে কিন্তু তার যে স্বামী বা তার পরিবার থেকে যে টাকা দিত, সেখান থেকে সে অ্যাড করে তার মানে তার পরিবারের সম্মান বজায় রাখার জন্য সে করে আসতো। আমি দিদাকে দেখতাম, দিদার অন্নপূর্ণা ভান্ডার। আমার মাকেও আমি দেখিয়েছি, কারণ আমি অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তখন মাকে দেখতাম যে মা যা পেতেন তার থেকে শতকরা ধরে আমরা 3 বোন বলে 30% সরিয়ে রাখতো, কি না মেয়েদের বিয়ের গয়না। সে কিন্তু তার মতো করে কষ্ট সহিষ্ণুতার মধ্যে মানুষ করেও সে জমি রাখতো আমাদের জন্য, যাতে আমাদের ভবিষ্যৎটা সিকিউর হয়। এবং আমাদের বাড়িতে খবরের কাগজ, পেটি ফেটি যা বিক্রি হতো, আমার মা কি করতেন, ওই টাকাগুলো কোথাও খরচা না, আমার বাড়িতে বেস ওয়ার্কটা ছিল, আমার বাড়িতে বেস ওয়ার্কটা ছিল, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। আজকে না, এই বেস ওয়ার্কটা তো মানে প্রায় আমি 50-60 একদম 100 বছর ধরে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই বেস ওয়ার্ক, তার মানে নিউজ পেপার ব্যাংক নতুন কিচ্ছু না, এই কিচ্ছু না, আমরা কোনো কিছু ইনভেন্ট করি না। রাইট, ইনভেন্টেড সবকিছু আমরা জাস্ট ডিসকভার করি, বা এক্সিকিউশনের কোনো পথ ডিসকভার করে এক্সিকিউশনে যাই। আমরা ডিসকভারার, আমরা ইনভেন্টার নই। ইনভেনশন বহু বছর আগে এসে হয়ে গেছে কোনোভাবে। ইনফ্যাক্ট আমি বলি, আমি কলকাতায় একটা মিটিংয়ে গেছিলাম, শঙ্করাচার্যদের কিছু একটা মিটিং ছিল, আজ থেকে 2000 বছর আগে বলে গেছেন 1 রুপিয়া পার ডে। তখন 1 টাকার ভ্যালু মনে হয় 100 টাকা ছিল, 1000 টাকা ছিল, এখন 1 টাকার ভ্যালু 30-10 পয়সা, হোয়াট এভার। তার মানে তুমি যেটা বলছো, বাংলার তার মানে সব ঘরে সব মায়েরা এই কাজটা করতে পারে। খুব আজকে মায়েরা বেরিয়েছে তো ওই কারণে। মায়েরা যদি না থাকতো, আচ্ছা কৃষক পুরুষে ধরুন 18 থেকে 80 বছর যে কৃষকটা মাঠে জুটছে, সেই মায়ের সাপোর্টটা সে করতে পারতো? কখনোই না। তার মেন্টাল সাপোর্টটা তার মা, বউ, মেয়ে, সন্তান, পরিবার সবাই দিচ্ছে। আমি কৃষকের বাড়িতে থেকে বলছি, রামদার বাড়িতে থেকে, রামদা তো সকাল 7টার সময় অফিস করতে বেরিয়ে যাচ্ছে, বৌদিকে সকাল 4টের সময় উঠে 3 জনের জন্য রান্না করা, সে মাঠে যাবে, তাকে কিছু একটা টিফিন ধরিয়ে দেওয়া, তারপরে অফিসের জন্য যাবে, তার জন্য তাকে টিফিনটা রেডি করে দেওয়া, এবং চাষের যাবতীয় যা যা জিনিস ওই সব সার ফার তৈরি করে দেওয়া, এটা আমি নিজের চোখে দেখেছি। সো চাষি ইজ নট অনলি ম্যান। এই যে নিউজ পেপার ব্যাংকের যে ভাবনা আপনি ভেবেছেন, আপনি হয়তো আপনার মতো করে ভেবেছেন, এই ভাবনাটা একটু অন্যরকম ভাবে ছিল এক সময়। মায়েরা যখন, তখন তো যৌথ পরিবার, ভাত রান্না করতো, তখন 1 মুঠো চাল অন্য জায়গায় সরিয়ে রাখতো, 3 মুঠ চাল, 1 মুঠ 3 মুঠ। তাহলে ভারতে সোশ্যালিজম ছিল। হ্যাঁ, এটা কেন এই ভারতে সোশ্যালিজম ছিল, সরিয়ে রাখাটা ছিল
যদি কোনো সময় অস্থির সময় আসে, যদি কোনোদিন কোনো অস্থির সময় তার আসে, মানে সেইটারই ছিল যে কিছু কিছু টাকা সরিয়ে রাখা, একদম। যেটা ডিমনিটাইজেশনে একদম আমাদের ভারতবর্ষকে নিঃস্ব করে তছনছ দিলেন করে মিস্টার মোদি অ্যান্ড হিজ টিম। দেখুন, বিজেপির যে রাজনৈতিক দিগদর্শন বা আরএসএস এর রাজনৈতিক দিগদর্শন যাই বলুন না কেন, সেই দিগদর্শনটা তো মূলত নির্দিষ্ট কিছু কর্পোরেটকে ঘিরে আর নির্দিষ্ট কিছু কর্পোরেট তৈরি করা। না শ্যামলদা বা মিতা, তোমরা দুজন আমাকে একটা কথার উত্তর দাও, আমি আজ অব্দি বুঝিনি। আমার টাকা আমি ব্যাংকে জমা দিতে যাব, লাইনে দাঁড়িয়ে ভিড় করে মারাও যাব, তাতে কিছু দেশের লোক বোঝানোর চেষ্টা করলো এটাও ন্যাশনালিজম। এই যে বোকা বোকা ন্যাশনালিজমটাকে ভরে ভরে দেওয়া আমি হচ্ছে, এইটা কবে বেরোবে? মানুষের, আর সেটাকে কম্পেয়ার করা সৈনিকের সঙ্গে। মানুষ, আমি এটিএম এ দাঁড়িয়ে আছি আর সৈনিকের সঙ্গে কম্পারিজন হচ্ছে। আমার মধ্যে সৈনিক বলে কিছু নেই, পারবো না আমরা। মানুষকে কোনো একটা বিষয় অন্ধ করে দিতে কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্মীয় সংগঠন তাদের বেশি সময় লাগে না। না আপনি শ্যামলদা একটা, এটা সিরিয়াস প্রশ্ন। আপনি একজন নাগরিক, মানে আরএসএস এর লোকটাও নাগরিক, বিজেপির লোকটাও নাগরিক, সিপিএম এর লোকটাও নাগরিক, কংগ্রেসের লোকটাও নাগরিক, তৃণমূলের লোকটাও নাগরিক। তাকে তো এখন 50 টাকা দিয়েই আলুটা খেতে হচ্ছে। তাহলে কোন ন্যাশনাল ফ্যাক্টর এখানে সার্ভ হলো? দেখুন, আপনি অন্ধ বলছেন, আমিও ধরে নিচ্ছি সে দিনের বেলা গগলস পরে সবই অন্ধকার দেখছে। কি অন্ধ করে মোদি বোঝালো? নাকি তার ভেতরেই অন্ধত্বটাই ছিল? সেটাই যাচ্ছি। হ্যাঁ, এবার সে তো একটা ঘোরের মধ্যে থাকে। কি রাজনৈতিক ঘোর? মানে কোট আনকোট রাজনৈতিক দর্শনের ঘোর। সেটা বাম ডান যে কোনো কিছু হতে পারে, অতি ডান অতি বাম হতে পারে। তার একটা রাজনৈতিক ঘোর হচ্ছে, তার একটি ঘোর হচ্ছে ধর্মীয় ঘোর। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, শিখ যাই হতে পারে। কিন্তু এই মুহূর্তে সবাইকে 50 টাকা দিয়ে আলুটা খেতে হচ্ছে। হ্যাঁ, আসলে তাকে ঘোরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সে যখন 50 টাকা দিয়ে আলু কিনে খাচ্ছে, তখন সে ভাবছে এই 50 টাকাটা আমার জাতীয়তাবাদী তহবিলে যাচ্ছে। না কোথায় ঢুকলো? তাহলে তো এই প্যান্ডেমিকের সময় তাহলে যে যারা বিজেপি করেন, যারা আরএসএস করেন, আমি যদি ধরে নিচ্ছি 2-3 কোটি 4 কোটি 5 কোটি হয়েও থাকে, তাহলে তো কোটি কোটি টাকা তারা বিলিয়ে দিত। তাহলে গভর্নমেন্টকে তো কিছুই হ্যান্ড ওভার করতে হতো না। এটাই তো মজা। 7,000 টাকা করে তো তারাই দিয়ে দিতে পারত। না, এটাই তো মজা। তারা তো কিছু দেখতে পাচ্ছে না, তারা শুধু আশায় থাকে যেটা আমি করতে পারছি, আমার সরকার করছে বা আমার দল করছে। কিন্তু কোথায় করছে? এটা তো কোথাও করছে না। মানে এই 9 মাসে কোন পাড়াতে, কোন পার্টি অফিস থেকে কোন মায়ের হাতে 7,000 টাকা তুলে দিল? একটা নয়া তুলে দেওয়া হয়নি। কিছু কিছু মানুষ ওই আলু চাল এগুলো পৌঁছে দিয়েছে। আমার যেটা ব্যক্তিগত দেখা বা বোঝা, তাতে প্রায় 85% ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে বা ব্যক্তিগত ভাবে সাংগঠনিক। আচ্ছা মিতা, তুমি বলো, শ্যামলদা আপনি বলুন। আমরা তো অনেক শুনেছি ফ্লাডের সময় ওরা যায়, তারা যায়, এমন যায়, তেমন যায় শুনেছি। যখন ওই 12 কোটি লোকেরা হেঁটে হেঁটে 1800 কিলোমিটার যাচ্ছিল, ভারতবর্ষের কোন সংগঠন তখন রাস্তার উপরে বড় বড় নাম করা সংগঠন দাঁড়িয়েছে? হ্যাঁ, মানে তখন তো আর অন্ধ না, তখন তো তারা দেখছে ভারতবাসী হাঁটছে, মায়েরা হাঁটছেন। দেন হোয়াট? মা হাঁটুক, শিশুরা হাঁটুক, বৃদ্ধ বাবারা হাঁটুক, বৃদ্ধ মায়েরা ঘটেছে আমাদেরই ভারতবর্ষে এই 9 মাসে ইতিহাস ঘটেছে। যারাই হাঁটুক না কেন, আমি হাঁটছি কিনা দেখতে হবে। না তার মানে আপনি বলছেন যে আমি ওই লোকটার সঙ্গে নিজেকে রিলেট করাই না, পারছি না, করাই না। আমি তো সিকিউরড লাইফ লিড করছি। মানে আপনি বলছেন যে লোকটা টিভিটা দেখছিল, যখন সে হাঁটছিল, সে নিজেকে তার সঙ্গে রিলেট করতে পারে। সে তো দুপুরবেলা বসে বাংলা পচা সিরিয়াল দেখার মতো করে সে দেখছে। তার অভ্যেস হচ্ছে খবর শোনা, বোঝাটাও নয়, না খবরটা শোনা, এটা একটা অভ্যেসের জায়গা। আর আরেকটা কি অভ্যেস? এই খবর শোনার পর সেটা রাজনৈতিক তরজায় ফেলা।
এই দেখেছো রাজ্য সরকার এই করেছে, কেন্দ্রীয় সরকার এই করেনি। যেমন একটা বিশালভাবে প্রশ্ন এসছে, আমি এখন আবার করে জিজ্ঞেস করছি, যখন ট্রেন লাইনে লোকটি মারা গেল 8-9 জন, তাদের রুটিগুলো ছড়িয়েছিল, যেটা ওরা ওদের অ্যাসেট হিসেবে নিয়ে যাচ্ছিল যাতে আরো কিছু পথ হাঁটতে পারে, তারা রেল লাইনের ওপরে ছিলেন কেন? তারা সাইডে হাঁটছিলেন না কেন? আপনারা নিজেদেরকে প্রশ্ন করছিলেন যে ট্রেনটা চলছিল না কেন? যখন আপনি দেখছেন যে এতগুলো কোটি কোটি লোক হেঁটে যাচ্ছে, জাস্ট জেনারেল ট্রেন তো চালিয়ে দিতে পারতেন, ওপরে লিখে লিখে এই ট্রেনটি পাটনায় যায়, ট্রেনটি গোরখপুর যায়, ট্রেনটি কন্যাকুমারী যায়। ট্রেনটা চলছিল না কেন? এই বেসিক প্রশ্নটা কেউ করেনি। সবাই বলছিল ট্রেন লাইনের ওপরে ছিল কেন? ট্রেন দরকারই নেই সেই টাইমে, বাস প্রত্যেক বাসেরও দরকার নেই। প্রত্যেকটা রাজ্য যদি সেই মাইগ্রেন্ট লেবারের যদি একটু খরচাটা তুলতো, প্রবলেমটা কোথায় ছিল? সেন্ট্রাল গভর্নমেন্ট তো করতে পারতো যে ঠিক আছে তোমরা যেও না, বা হঠাৎ করে এইটাই বা রিউমার হলো কেন দিল্লির মধ্যে যে এখান থেকে বাস যাবে, বাস টার্মিনাল থেকে লক্ষ লক্ষ মানুষ আর পরিবারকে নিয়ে ছুটে আসলো এবং পুলিশ তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করলো। আমরা দিনের পর দিন কি হয় ভুলে যাই, যা স্বপ্ন দেখার মতো একটা দিন হলো ভুলে গেলাম। আচ্ছা, ভারতের ইতিহাসে এই চ্যাপ্টারটা কোন অক্ষরে লেখা হবে, মানে কোন স্বর্ণ অক্ষরে, কোন কালি দিয়ে, কোন রক্ত দিয়ে লেখা হবে যাতে আমরা না ভুলতে পারি? মানে আমার কথা হচ্ছে, হাউ ক্যান ইউ ফরগেট? আমাকে অনেকেই বলেছে যে 2021-এর ইলেকশনের সময় আমাদের একটা ব্রেক হয়েছে ব্যাটারির জন্য, ব্যাটারি ফিনিশ, আমাদের দেশও যেমন ফিনিশ হয়ে গিয়ে আবার ফিরে আসে সাধারণ মানুষেরা, যেমন কংগ্রেস ফিরতেই পারছে না। ঘটনাটা রিলেট করা যাচ্ছে, হ্যাঁ, যে তারা ফিরতেই পারছে না। আমাদের দেশে আরেকটা কথা আছে সম্বন্ধে, যেটা টাকা থাকলে নাকি অনেক কিছু হয়ে যায়। কংগ্রেসের কাছে তো প্রচুর টাকা, সিপিএম এর কাছে তো টাকাই টাকা, মাটি মাটি সবই রয়েছে, রামকৃষ্ণদেবের মাটিও রয়েছে, লোকও রয়েছে, টাকাও রয়েছে। তো এরা ফিরতে পারছে না কেন? মানে এদের সিক্রেটটা কি? না ফেরার সিক্রেটটা কি? আমি যে কোনো রাজনৈতিক দলের কথাই বলছি, আমি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কথা বলতে গেলে বিতর্ক আসবে। আমার এখানে একটাই প্রশ্ন, বাম ডান নির্বিশেষে আদৌ কি তাদের সঙ্গে মানুষের কোনো যোগ ছিল? একদম রাইট প্রশ্ন। ছিল না, বড় করে বলছি ভাবনা মুখ থেকে, ছিল না বলেই আজকে এই অবস্থা। আজকে যদি থাকতো বিশেষ বিশেষ রাজনৈতিক দল, একটা রেজিস্টারও নেই যেখানে কিছু চাষির নাম লেখা আছে, কত লাখ টাকা করে লোন নিয়েছে, রেজিস্টারও নেই কারোর, তাহলে ওই 3%, 4%, 7%। এখানে উল্টো একটা প্রশ্ন আসতে পারে যে তার মানে তাহলে বিজেপির নিশ্চয়ই বিরাট জনসংযোগ, মানুষের সঙ্গে যোগাযোগ, তার ফলে তারা ফিরে এসছে, বারে বারেই ফিরে আসছে এবং বিভিন্ন রাজ্যে তারা জিতছে। মানে আসামে 19 লাখ লোককে ডিভোটার করার পরেও বাংলার বাঙালিরাও তারা বিজেপি করছেন, মানে তাদের মনে এই প্রশ্নটা আসছে না যে আসামে যেটা ঘটেছে তাদের সঙ্গে ঘটতে পারে। আমি শিখ, হিন্দু, জৈনদেরও বাদ দিব না, কারণ 6টা লোকদের 6টার নাম করে করে বলা হচ্ছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে, তার মানে আমরা তো দেশের সিটিজেনই না। বিজেপির তাই তো দাঁড়াচ্ছে, আমরা সিটিজেনই না, আবার করে আমাদেরকে দেবে ওরা। খুব সাম্প্রতিককালে বিজেপির মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহোদয়, বাবা গ্রেট ম্যান, তিনি বাঙালিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার এখানে একটাই বলার, সময়ের চাকাটা ঘুরে একটা জায়গায় গিয়ে কিছুক্ষণের জন্য হলেও থামে দিয়ে আবার রিস্টার্ট হয়। যেভাবে বাম কংগ্রেসের আজকে মানুষের মুখ ফেরানো অবস্থা, মানুষ ফিরে তাকাচ্ছে না, একদিন বিজেপিরও তাই হবে। তারা যেন না ভেবে বসে থাকে যে তারা সামগ্রিকভাবে সারাটা জীবন, এই 9টা মাস তো প্রমাণ করেই দিল যে তাদের হাতে কোনো পাওয়ারই নেই, এবং একটা মাইকে 2000 টাকা পৌঁছে দিতে পারলো না, 7000 টাকা পৌঁছে দিতে পারলো না। শুয়ে শুয়ে খোয়াব দেখা বলে বিজেপি, তারা খোয়াব দেখছে। আলটিমেট রায়টা দেয় কিন্তু জনগণ। যতই আপনি আপনার ইভিএম কারিকুরি করুন আর যতই আপনি মিলিটারি নামান, যাই হোক, আজকে তো রায় দিয়ে দিয়েছে। দিল্লির রাস্তাতে যারা বসে আছে তারাও তো জনসাধারণ, একদম কোনো রাজনীতির রং তো নেই সেখানে, কোনো রাজনীতিক রং। এবং তারা দুপুরের খাবার, গভর্নমেন্টের খাবারকে রিফিউজ করেছে, চাকে রিফিউজ করেছে। মানে হ্যাটস অফ, মানে তাদেরকে কিভাবে প্রণাম জানাবো জানি না। হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ। আমরা হলে তো খেয়ে নিতাম,
আমরা খেয়ে নিতাম, বলছি তারা খায়নি। আসলে তাদের লড়াইটা কি জানেন তো, তাদের হচ্ছে একদম অস্তিত্বের লড়াই। তাদের না আমাদের হয়ে, আমাদের হয়েও আমাদের না, আমরাও তো হয়েও বেঁচে থাকবো তারা ওদের লড়াইয়ের তাদের জন্য। অস্তিত্বের লড়াই তাদের করছে। আমরা আমাদের অস্তিত্বটাই চিনতে শিখিনি, তাই জন্য সেজন্যই আজকে পশ্চিমবঙ্গতে যারা বিভিন্ন জনদরদি মানুষ আছেন, কৃষক দরদি মানুষ আছেন, কথাতে বা ফেসবুকে দেখছি সব ওইসব করছে, ওইসব অত দূর অবধি। মানে আমি এখনো গর্ব করে লিখতে পারিনি আই এম উইথ ফার্মার। কিভাবে আমি ফার্মার লেখার দরকার নেই, আমি কি কোনোদিন 100 টাকা তো চাঁদা দিতে পারছি না, আমি কি করে আছি? আমি যে লিখছে তার কথা আমি বলছি, সে কি একবার গ্রামের মাটিতে পা রেখেছে ভালো করে? বেড়াতে যাওয়া নয়। আপনারা উত্তর দেবেন আপনারা কারা কারা রেখেছেন, এবং আই এম চ্যালেঞ্জ নিয়েছেন যারা লিখেছেন বড় বড় করে আই এম উইথ ফার্মার কি চ্যালেঞ্জে চলছে, কিভাবে, হাউ? আমি নিজেকে গর্বিত মনে করতাম যদি আমি একজন কৃষক হতাম। আমি কুণ্ঠিত বোধ করি এবং লজ্জাবোধ করি আমি কোট আনকোট একটা সিকিউর মধ্যবিত্ত পরিবারে জন্মেছি, শিক্ষা দীক্ষা পেয়েছি বাবা মায়ের দৌলতে, আজকে আমি নানান কথা বলছি। আমি যদি কোনোদিন সুযোগ পাই মাটিতে ফিরে যাওয়ার, সেখান থেকে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানো আরেকটা লড়াই শুরু করার, আমি সেদিন নিজেকে খুব ধন্য বলে মনে করি। আমরা যদি শেষ পর্যায়ের দিকে আসি, আমি ধরে নিচ্ছি কেন উনি কথাটা বললেন, তার কথা হচ্ছে যে সামলদা গ্রামের দিকে যাচ্ছেন, সেখানে একটা ওল্ড এজ হোম করার একটা চেষ্টা চলছে, একটা আশ্রম করার চেষ্টা চলছে। এটা একটু বিশদ নয়, একটু ছোট্ট করে বলি। গ্রামে যাচ্ছেন না, আমার সঙ্গে গ্রামের যোগ নিবিড়। খুব ছোটবেলা থেকে আমার সঙ্গে গ্রামের যোগ। আমার পরিবারগতভাবে আমরা ওইভাবে কৃষক না হলেও আমাদের বাপ কাকারা অনেকেই কৃষিকেই জীবিকা করে রেখেছেন আজও। তাদের বয়স প্রায় 70, কারো 80-90 এরকম। তারা শুধু জীবিকা করেনি, সেই গ্রামের মানুষের সঙ্গে মিশে গেছেন। সেই কবে ছোটবেলায় সেখানে ব্যবসা করতে গেছিলেন, আজকে সেই গ্রামের একজন প্রতিনিধি, একজন কাকা, কেউ জ্যাঠা বলে, দাদু বলে। সেই রকমই একটি গ্রামে আমরা একটি জমি নিয়েছি। সেখানে আমরা এমন একটা মডেল তৈরি করতে চাই যেটা হবে আমাদের মডেল, আমার বাঁচার মডেল। আমরা বৃদ্ধাবাস বলছি না, আমরা বলছি মা বাবাদের নিজেদের বাড়ি। তারা থাকবে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবার সাথে। এইখানে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করে দিই, যখন আমরা জমি কিনতে চাই অনেক টাকার ব্যাপার আসে, যখন একজন থাকবেন তার অনেক খরচার ব্যাপার আসে। কিন্তু আজকে মিতা যেটা শ্যামবাজারে করছে, গীতা আমার স্মৃতি সদনের থেকে আমরা যৌথ প্রয়াসে যেটা চেষ্টা করছি, আপনার পাড়াতেও, আপনার ক্লাবেও, আপনার পুজো কমিটিতেও যদি মায়েরা মিলে এরকম ফান্ডিং প্রসেসটা শুরু করতে পারেন, তাহলে 60-এর পর আপনি যদি বাড়িতে থাকতে চান, তাহলে আপনাকে যেন বাড়িতে আমরা টাকাটা পৌঁছে দিতে পারি। আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, আর নয় যারা আমাদের মতন এরকম বাড়িতে এসে থাকবেন তাদের খরচাটা দেশ যোগাবে। তাহলে আমরা কানেক্টেড একটা দেশ হব, যেখানে সিরিয়ালের মতন একে অন্যের পেছনে বাঁশ দেওয়ার জন্য আমরা বেঁচে থাকবো না। যারা পাশে দাঁড়াবেন না ঠিক করেছেন, তাদের আর্গুমেন্টের জন্য বলছি, এর পরে যদি বলেন আমি তো পাশে দাঁড়াতে পারি না, দেশের সোশ্যাল ওয়ার্ক করে কি হবে, ওটা তো গভর্নমেন্ট করে দেবে, আমাদেরকে বাদ দিয়ে কি কোনো গভর্নমেন্ট হতে পারে? আজকে দিল্লির দেখে কি মনে হয় যে আপনারা যে আর্গুমেন্টগুলো করতেন ওয়েলফেয়ার স্টেট করে কি হবে, গভর্নমেন্ট সাবসিডি দিয়ে দেবে? যদি গভর্নমেন্টের থেকে সাবসিডি চাইছেন তো দেশের লোক সাবসিডি দিলে অসুবিধে কোথায়, যদি আমরা আমাদের পাশে দাঁড়াতে চাই? মিতা, যেটা দিয়ে শেষ করতে চাইবো এবার, সেটা হচ্ছে তুমি বলো যে এত যে জিনিস ঘটলো বা ঘটছে, এবং আমি জানি প্যান্ডেমিক এখনো ওভার নয়, এবং আমাদের দেশের গভর্নমেন্ট সেটাকে ওভার করার জন্য কোনো রকম ইন্টারেস্টেড কিনা আমার জানা নেই, তো কোনটা তোমার সবচেয়ে প্যাথেটিক লাগলো? প্যাথেটিক লাগলো না লেগেই চলছে প্রশ্নটা এইখানে। কারণ এই 8 মাসে এতটা মানে
উত্থান পতন দেখলাম নিজের জীবন, নিজের পারিবারিক, নিজের বন্ধুবান্ধব মহলে, যে কোনটাকে বেশি দুঃখজনক বলবো, কোনটাকে শিক্ষণীয় বলবো, আমি নিজেও জানি না। প্যাথেটিক এটাই যে আমার অনেক বন্ধু তার পিতা তার মাকে হারিয়েছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে তার পাশে দাঁড়াতেও পারিনি, যে আমি যদি যাই তার বাইরে ছোট বাচ্চা আছে তার কি হবে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে এরকমও গেছে যে আমার বন্ধুর কি ভাতের হোটেল আছে, সেখানে আরও 4-5টা লোক খায় এবং তার ওপর তার আরও দুই ভাই রয়েছে, তাদের সবার চাকরি চলে গেছে। ওই ভাতের হোটেল, ভাতের হোটেলের নাম অন্নপূর্ণা হোটেল, বাঘাযতীনের রয়েছে। সেই টাইমে হঠাৎ করে তার মনে পড়ে গেল যে পুরনো তো তাদের বেকারি ছিল, তাদের রুটির করার পর সে যেটা করলো, প্রত্যেকটা বন্ধুকে হোয়াটসঅ্যাপে করলো যে আমি পাউরুটি করছি, যদি লাগে তোদের বলিস। এইভাবে সে 17 জন মেম্বারের পেট চালিয়েছে, 17 জন মেম্বার, এবং তার সঙ্গে তার নিজের ছিল একটু অসুস্থ, তার নিউরোলজিক্যাল প্রবলেম আছে, তার ট্রিটমেন্ট চালিয়েছে। তাহলে আমি কোনটাকে দুঃখ বলবো? আমার এই বন্ধুরা প্রায় 35-36 বছর পুরনো বন্ধু, তাদের দুঃখটাকে দেখবো, না ওই রাস্তায় ফুটপাতে পড়ে রয়েছে যে বাচ্চাটা খেতে পাচ্ছে না, কেউ বলে একটা বিস্কুট দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে দান করছি, 100 গ্রাম ওই সয়াবিন, একটা ছোট তেলের পাউচ দিয়ে দিচ্ছে আমরা দান করছি। আমার দানের দরকার নেই, ওই নুন ভাত ফ্যান ভাত একবেলায় যদি কোনো বাচ্চাকে যদি আমি টানা 10 দিন খাওয়াতে পারি, সেটা অনেক বেশি আনন্দ। কাজেই কোনটা বেশি দুঃখজনক সেটা বলতে পারবো না, কারণ দুঃখের দিন আরো আসছে, এইটুকুনি আমি বুঝতে পারছি। সত্যি এই লড়াইটা বন্ধ না, এবং শুরু হলো, এই লড়াইটা শুরু হলো কারণ আমাদের কিন্তু দিনের পর দিন মানে আমাদের খরচা বেড়ে যাচ্ছে, আমাদের উপার্জন কমে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা আমাদের বাড়িতে পেটের সংখ্যা ক্রমবর্ধমান। আগে যেই বাড়িতে ধরেই নিচ্ছি যে 30,000 বা 40,000 টাকা ইনকাম হতো, সেই বাড়িতে এখন দেখা যাচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে চাকরি চলে গিয়ে 10,000 টাকা এসছে। স্কুলের ফিস মিনিমাম একটা ছেলে বা মেয়ের পার মান্থ স্কুলের ফিস 2,000 টাকা। সে বাচ্চা স্কুলের ফিস দেবে, কাজের লোক না হয় ছাড়িয়ে দিল, সব কাজ করছে, সব কিছু করছে, কিন্তু যে লিভিং স্টাইলটা সেটাকে কি করে বদলাবে? না, একটা জিনিস আছে, 10 টাকার জিনিস আমরা 50 টাকা দিয়ে খাচ্ছি, তার মানে ইনকাম কমেছে, খরচাটা বেড়ে গেছে। এবার তুমি যেটা বলেই দিলে সেটা হচ্ছে কাজের মাকে আমরা ছাড়িয়ে দিয়েছি। হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দেম? তাদের অবস্থা আরো খারাপ, তাদের অবস্থা আরো খারাপ। বড় বড় ফ্ল্যাট বাড়িতে তারা করোনার ভয়ে রাখছে না, কিন্তু আরবান থেকে ফেসিয়াল কিট যে করতে পারে তার অ্যাড দিয়ে এই দিয়ে আনতে পারে, কিন্তু সেই মেয়েটি যে কাজ করে খায় বা আয়াবৃত্তি করে খায়, যে জীবিকা নির্বাহ করে, তাদের তো সবারই চলে গেছে। তারপরে এই যে 7-8 মাসের ট্রেন চলেনি, নর্থ বা সাউথ থেকে যেই দিদিরা বা যেই মাসিমুনিরা এসে কারো বাড়িতে আয়ার কাজ করতো, কারো বাড়িতে রান্নার কাজ করতো, কারোতে জোগালের কাজ করতো, ব্যাগ সেলাই করতো, পাকসার কাছে প্রচুর ব্যাগের দোকান আছে, ট্যানারি আছে, কত মহিলার চাকরি চলে গেছে। এই ট্যানারিগুলো বেশিরভাগ মহিলারাই কাজ করে। একদম সেইভাবে ভেবে দেখে যে ছোট 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 সমবায়িত বদি এরা কি করে চলবে? তার মানে আমরা মাইক্রো ফিন্যান্সে বলা হয়েছে বা যে কোনো মানে ইএমআই যাদের দিনের পর দিন বাউন্স হয়েছে, তাদের অবস্থাটা কি? তাদের বাড়িতে লোকজন পাঠিয়ে দিচ্ছে, সব কিছু করছে। সেই ছোট যে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী, বন্ধন হোক, উজ্জীবনী হোক, বা আরো অনেক কিছু আশা, অনেক কিছু আছে, এই মাইক্রো ফিন্যান্স থেকে শুরু করে টাটা ক্যাপিটাল, অ্যাক্সিস, এইচডিএফসি, বড় বড় হিউজ অ্যামাউন্টে যে বিজনেস লোন, পার্সোনাল লোন দিতে পারছে না। তার কারণ হচ্ছে এই মাসে মাইনা পাচ্ছে, মাইনাটাকে একটু রেখে খরচা রেখে পরের মাস চালাচ্ছে, এই কারণে যদি পরের মাসে মাইনা না আসে, সেই ক্ষেত্রে দেখা যায় কিছু ক্ষেত্রে ইএমআই বাউন্স হচ্ছে। এবার যারা কাজ করছে, যারা কালেক্টর, তারাও এসে বাড়িতে হুজ্জুতি করছে, কিছু করছে। এই সব কিছু নিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছে আমাদের জীবন, কাজে কোনটা বেশি দুঃখজনক আর কোনটা দুঃখজনক নয়, এই প্রশ্নটা আর কি মানে দাঁড়ালো। আমিও সত্যি তোমার কথা শোনার পরে বুঝতে পারছি যে প্যাথেটিক যদি আমরা 24 মাসের আগে প্যাথেটিকে থাকি, আমরা এখনো প্যাথেটিক, মানে তখন ভারতবর্ষ যদি প্যাথেটিকে থাকে, তাহলে এখন প্যাথেটিক 3, 4, 5 ফেজটা চলছে না। প্যান্ডেমিকের কোন স্টেজ চলছে আমি জানি না। প্যান্ডেমিক না, প্যাথেটিকের স্টেজটা শুরু হয়নি। আমি বলি শুরু হবে যখন এই যে এত কৃষক বা সব জায়গায় কৃষকরা যখন একটা ভালো করে দানা না কিনতে পারে, ভালো সার না কিনতে পারে, যখন ফসল ফলাতে পারবে না, এই যে পুঁজিবাদী বা কর্পোরেট হোয়াট এভার যেই নাম দেওয়া হচ্ছে, তারা কি করে চলবে? এই 135 কোটি ভারতবাসীর পেটে ভাত জুটবে তো?
তখন ডান বাম সবাই কি পারবে তো? এবার আমরা ভাবনা মুখ থেকে, অফবিট থেকে, গীতার মা স্মৃতি সদন সবার পক্ষে থেকে বলছি, কারণ এই ইন্টারভিউ আর ওভার হবে না। মানে এটা যেটা আজকে শুরু হলো, এটা চলতে থাকবে আমাদের জীবনে, আমরা বারবার করে করতেই থাকবো। সেটা হচ্ছে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বাম করুন, আপনি ডান করুন, আপনি মধ্যপন্থা করুন, আপনি যা ইচ্ছে করুন, আপনি নাগরিক। এবং আপনার পাড়াতে দয়া করে একটা ব্যাংকিং সিস্টেম করুন যেখানে কিছু জমা করে কিছু ফান্ডিং হয়, যাতে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে পারি, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমি 3 জনেরই নাম্বার স্ক্রিনে এবং দেখাচ্ছি। ব্যাংকিং করার আগে সবার আগে নিজেরা সচেতন হন নিজের পরবর্তী প্রজন্মের জন্য। শুধু একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়ালাম না, ভালো সহবত শেখানো, যেটাকে আপনারা এখন ভাষা মানে এটিকেট, আপনাদের মধ্যে এটিকেটটা শেখান যে সাধারণভাবে কি করে বাঁচা যায়। যেটা যেদিন শিখবেন সেদিনই নিজের লড়াই করতে তার মানে পারবেন। দিদিমা যে ওই ছোট ছোট জিনিস বিক্রি করে যে পয়সাটা জমাতেন, সেই ফর্মে ফিরে আসুন, নইলে আমরা বাঁচবো না। কারণ আমাদের যে গভর্নমেন্ট, তারা সরি বলে বেরিয়ে যাবে, যাদের আমরা দেখতে পাই না। মোদি তো একটা ফেস, এন্টায়ার গভর্নমেন্ট ইজ ফেলিং আস। শুধু গভর্নমেন্ট কেন, অপোজিশনে যারা বসে আছে তারাও তো আমাদেরকে ফেল করছে। তারাও তো এসে বলছে না যে আমরা 200 কোটি টাকা তুলে দিয়ে দিচ্ছি। এভরিওয়ান ইজ ফেলিং আস। তাহলে সিটিজেনদেরকে দাঁড়াতে হবে, পথ দেখাতে হবে। আমাদের ইন্টারভিউ ওভার হয়নি, এটা কন্টিনিউ থাকবে। আমি এটাকে না প্যাথেটিক 1, প্যাথেটিক 2, প্যাথেটিক 3 করে করব, যে আপনারা বুঝুন যে আমরা দেশটাকে প্যাথেটিক করে রেখেছি। নট অনলি দ্য গভর্নমেন্ট, নাগরিকদের জাগরণই একমাত্র ভারতবর্ষের পথ হবে বলে এটা আমার মনে হচ্ছে, জানি না কেন। আর কিছু আর 72 বছর আর কি দেখবো, দেখান আর নতুন করে কি? লেট আস কাম টু, আমরা আজকে এখানে এন্ড করছি। আপনাদের থেকে চাইবো যেটা আপনারা ভিডিও করে পাঠাতে পারেন, এবং অবশ্যই আমাদেরকে ফোন করে এখানে এসে আপনার কথাটা বলতে পারেন। কারণ আমার মনে হয়েছে যে এই যে টিভি চ্যানেলগুলো থেকে যা দেখাচ্ছিল, তারা 1% প্রবলেমটার ধারে কাছেও যেতে পারেনি, ছোঁয়া তো অনেক দূর। সো লেট আস বিল্ড এ সোসাইটি যেখান থেকে আমরা সলিউশনটাও দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।